আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর পার্ট 11। লেখিকা ডায়না ইমরোজ। মজিদ মিয়া একটু থামলেন। সুফিয়ান কোনো প্রতিক্রিয়া করছে না। ঘরের ভেতর ফারদিনা, সে যদি এরকম ঘটনা শুনে নিশ্চয়ই ভয় পাবে বলে ধারণা করল সুফিয়ান ঘরের দিকে আর চোখে তাকিয়ে তারপর মজিদের দিকে দেখল। এই বিষয়ে আমি দেখছি কি করা যায়। আজকে রাতেই আদিব তালুকদারের সাথে কথা বলবো পাঁচুর বিষয়ে। আপনি বাড়ি ফিরে যান। মজিদ মিয়া মাথা কত করে সম্মান জানালো। সে চলে যায়। সুফিয়ান ঘরের ভেতর প্রবেশ করলো। ফারদিনা একটা বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে। সুফিয়ান পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলল, কেউ দেখে ফেলার আগে আপনি চলে যান। আমি তোমার থেকে ছোট। আপনি কেন করছো? তুমি বললে সম্বোধন করো। তুমি বললে কি হবে? কি আর হবে? আমার শুনতে ভালো লাগবে। সুফিয়ান বলল, তাহলে বলাই যায় সত্যি? আমি মিথ্যা বলি না। ফারদিনা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। তুমি এত প্রেমের গল্প পড়ো, আচ্ছা বলো তো, প্রেম ভালোবাসা মানে কি? ভালোবাসা তোমাকে এক কবর ভাঙাবে, তারপরে নতুন করে গড়ে তুলবে। এটাই তোমার কাছে ভালোবাসা মনে হয়? আমি তোমাকে এখনই বলতে পারবো না ভালোবাসার ব্যাখ্যা কি। আপাতত এতটুকু থাক। এখন কেন নয়? প্রেমের সঠিক ব্যাখ্যা দিতে হলে আগে প্রেমে পড়তে হয়। তখনই ঘরে উপস্থিত হলো ঝিলমিল। সে বেশ হন্তদন্ত হয়ে ছুটে এলো। ফারদিনা, অনেক সময় হয়ে গেছে, এখন চলো। কোনো এক অজানা কারণে ফারদিনার ঘর থেকে যেতে ইচ্ছে করছে না। ইট পাথরের গড়া প্রাসাদ থেকে মাটি এবং বাঁশের কিঞ্চি ঘরের যেন এক স্বর্গীয় সুখ পাওয়া যায়। কথাটি বলেছিল ফারদিনার দাদি। তার সেই কথার সাথে যেন আজ ফারদিনা মিল পেল। কি হলো, চলো। তারা দিল ঝিলমিল। সুফিয়ান বলল, যেতে ইচ্ছে করছে না? ফারদিনা মাথা আওড়ালো, না। সুফিয়ান বলল, চেয়ারের কাঁধের ওপর হাত ভর রেখে বলল, আমাকে ভরসা করো। এবারও মাথা আওড়ালো, হ্যাঁ। 2 দিনের পরিচয়ে কতটা ভরসা করতে পারলে? ফারদিনা 2 হাত দিয়ে দেখালো, অনেকটা। সুফিয়ান এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো। হাত দুটো ঘষে নিয়ে গরম করলো। এরপর বলল, কতটা ভরসা করো এখনই প্রমাণ হয়ে যাবে। ঝিলমিল, তুমি ঘর থেকে যাও তো, আমার একটু কাজ আছে। বলতেই ফারদিনা ঝিলমিলের হাত ধরে দৌড়ে ঘরের বাইরে চলে আসে। ফারদিনার ভয়ে মুখশ্রী দেখে সুফিয়ান সশব্দে হেসে উঠল। সেও ঘরের বাইরে আসলো। বারান্দার খুঁটির সঙ্গে হেলানে দিয়ে দাঁড়ালো। ফারদিনা উঠোনে পেরিয়ে যেতেই পেছন ঘুরে দেখল সুফিয়ানকে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। এরপর সুফিয়ানকে লক্ষ্য করে বলল, যখনই তোমার বাঁশির সুর পাবো আমি কিন্তু ছুটে আসব, অপেক্ষা করব। জমিদার বাড়ির আঙিনাটা আজ যেন অন্যরকম। সন্ধ্যা নামার আগেই আলোয় মালা জ্বলছে বারান্দা থেকে উঠোন পর্যন্ত। প্রাচীন সিন্দুক থেকে বের করা পাতিলের ঝাড়বাতি ঝুলছে ছাদের মাঝখানে। ঝিকমিক করছে আলোয়। বাতাসে আতরের গন্ধ। ধূপের ধোঁয়া ধীরে ধীরে মিশে যাচ্ছে জোনাকির সাথে। রাতটা যেন কেমন আচরণ করছে। বাড়ির চারপাশে নিস্তব্ধতা আজ কি বলি গানের অপেক্ষা। রশিদ তালুকদার একটা গুরুত্বপূর্ণ কাজে শহরে গেছেন। তার অনুপস্থিতিতে তার ছেলে রায়ান, আদিব ও সায়েম আজ আয়োজন করেছে এক রাতের রঙ্গমঞ্চ। এক কথায় বলা ভালো, বাইজিদের রাত। মাঝ আঙিনার উপরে ঘেরা একটি হলঘর। এটি একসময় ছিল অতিথিদের জন্য। আজ তার প্রতিটি কোণায় সাজানো লাল মখমলে। দেয়ালের গাঁথুনি ঘেরা আলোকময় সোনালি ঝলক। ঘরের মাঝখানে কার্পেট পাতা, চারপাশে রূপার গ্লাস, পানীয় আর নানান রকম মিষ্টান্ন পায়েস। রায়ান বসে উত্তর দিকে আসনে, গায়ে হালকা সোনালি বেনারসি পাঞ্জাবি, চুলগুলো পেছনে আঁচড়ানো, হাতে ক্রিস্টাল গ্লাসের হালকা রঙের পানীয়। ঠোঁট স্থির, কিন্তু উদাসী হাসি যেন মেখে আছে। পাশে ছোট ভাই আবির, তার চোখে মৃদু কৌতূহল, যেন এই জগতে তার কাছে নতুন কোনো স্বপ্নের মতো। সায়েম পানীয় খাচ্ছে। সে যেন সর্বদাই সুখী। আদিব এরকম পরিস্থিতিতে আসতে চায় না, তাকে জোর করে আনা হয়েছে। সব প্রস্তুত? রায়ান জিজ্ঞেস করল। কোনো এক দাসী মাথা নিচু করে বলল, জি হুজুর, তারা সব এসে গেছে। হলঘরের বাইরে তখন পায়ের শব্দ। মেঝেতে আলগোছে বাজছে পায়জামার ঝুনঝুন। তার সঙ্গে মিলেছে তবলার প্রথম আঘাত। তারপরে ধীরে ধীরে প্রবেশ করলো তারা, 3 জন বায়েজি, যেন রাতের আলোয় ফুটে থাকা রজনীগন্ধার মতো। তাদের পরনে গাঢ় লাল রঙের ব্রোকেট লেহেঙ্গা, হাতে সূচিকর্ম মিরওয়ার্ক দ্বারা পূর্ণ। প্রথমেই আসলো সায়রা, কপালে লাল টিপ, চুলে গোলাপ গোজা, আরেকজনের চোখে কাজল, ঠোঁটে মৃদু হাসি, তার নাম কাশ্মীরা। তৃতীয়জন সবচেয়ে তরুণী, হয়তো 20 বছরও হয়নি, তার নাম মেহের। আদিব বেশ অস্বস্তি বোধ করছে, কিন্তু বাকি 3 জন ভাইয়ের সাথে যোগদান করতে যেন হলো তাদের মন রক্ষার্থে।
রায়ান, আবির, সায়েম তার হাতে পানীয় নিয়ে তবলার শব্দের সাথে সুরের সাথে বলে উঠল, নাচো। বাইজিরা নাচ শুরু করলো। তবলার তালে তালে শরীর দুলে উঠল। গানের ছন্দ ভেসে উঠল, দূর কোথায় যাস প্রিয়ে, ফিরে আয় মোর ঘরে। রায়ান এর দৃষ্টি চলে গেল মেহেরের দিকে। ঘরের আলোয় যেন তার চোখে দৃপ্তি ছড়িয়ে পড়ছে মেঝেতে। ছেলেরা একে একে নিঃশব্দ হয়ে গেল। রায়ান চোখের পলক ফেলল না। মদের চুমুক দিয়ে বলল, গানটা যেন মদের চেয়েও মধুর, আর ওরা নাচ। বলে হাসলো। বাইজিদের মুখে হাসি, কিন্তু ওরা সেই হাসির ভেতরে যেন এক শূন্যতা। তার চোখে বাইজিদের শরীর নয়, তাদের চোখে ক্লান্তি ধরা পড়ে। কত রাত এমন কেটেছে, কত দরজায় নেচে এসেছে, সেই ভাবনাটাই যেন রায়ানকে কেমন করে নরম করে তুলল। তবলার তালে তালে তাদের পায়ের নুপুর বাজে। রায়ানের চোখে রক্তের আভা দেখে মিলল হঠাৎ। সে বলল, এই জীবনে আনন্দ বড় অল্পস্থায়ী, তাই না আবির? আবির চুপ করে রইল। তার মনে হচ্ছিল এই গান, এই হাসি সবকিছুই যেন চিরস্থির, না হলেও এর মতো শান্ত আর কিছু নেই। নাচের মাঝে মেহের একবার তাদের দিকে তাকালো, তার দৃষ্টি ক্লান্তি। তবু সে হাসলো, যেন ফুলে ঝরে পড়ে তবু গন্ধ ছড়ায়। রায়ান গ্লাসে আবার ঢালল মদ। ধীরে ধীরে বলল, এই রাতে কোনো শোক নেই, শুধু আনন্দ। কিন্তু বাইরে তখন ঘন কুয়াশা জমেছে, সাথে দমকা হাওয়া। দূরের কুকুর ডাক শোনা যায়, যেন প্রকৃতি নিজেই প্রতিবাদ করছে এই আড়ম্বরের। বাইজি মেহের সবচেয়ে সুন্দরী। সে গানের সুর ধরেছিল। সুর শেষ করে বসে পড়ল কার্পেটে। সে জল চেয়ে নিল। মৃদু কণ্ঠে বলল, গান গাইলে মন ভালো হয়, কিন্তু শেষে কে শুনে কার না? রায়ান শুনতে পেল, কিছু বলল না। গ্লাসের তলায় তার নিজের মুখ প্রতিফলিত হলো এক ধরনের নিঃসঙ্গতা নিয়ে। আবির শুধু বলল, গান থামিও না মেহের, এই রাতের নীরবতা গানেই ঢেকে থাকুক। তখন তবলার তালে তালে আবার উঠল সুর, কিন্তু এবার গানটা একটু ভারী। এই দেহখানি মাটির হইবে, রবে কেবল নাম। এই মুহূর্তে ঘরের ভেতরে কেমন যেন নেমে এলো এক বিষণ্ণ আবেশ। বাইরের বাতাস থেমে গেল। প্রদীপের আলো দুলে উঠল। মদের গন্ধ নিচে ছড়িয়ে পড়ল, চন্দনের গন্ধ, আর তার মধ্যেই কেউ যেন নিঃশব্দে কেঁদে ফেলল। মেহেরের গানের শেষের লাইনটা কণ্ঠে থামিয়ে চেয়ে রইল রায়ানের দিকে। দুটো চোখ অদ্ভুত এক বার্তা, হয়তো মুক্তির, নয়তো আজ অজানা আবেদনার। রায়ান তখনও হাসছে, কিন্তু সেই হাসিতে সুখ নেই। তার চোখে একরাশ ক্লান্তি। রাত বাড়তে থাকে। একে একে মদের গ্লাস খালি হয়। বাইজিদের সুর নরম হয়ে আসে। শেষে শুধু তবলার ক্ষীণ আওয়াজ পাওয়া যায়। অন্যদিকে সুফিয়ান জমিদার বাড়িতে হাজির হয় আদিবের খোঁজে। বাড়ি চৌহদ্দি পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। দ্রুত পায়ে হেঁটে ঘরের ভেতর ঢুকে গেল। কাউকেই দেখা গেল না। তখন ঝিলমিল উপস্থিত হয়। কাউকে খুঁজতেছ নাকি? ঝিলমিলের চোখে মুখে যেন উতলার ভাব। আদিব ভাই কোথায়? উপরের হল ঘরে বাইজিদের নাচ দেখতেছে আর মজা লইতাছে। যাও, ওদের লগে যাও। সুফিয়ান নীরব হয়ে গেল। বাইজিরা নাচ করছে, সেখানে যে উপস্থিত হতে চায় না, কিন্তু পাঁচুর বিষয়ে কথা বলা দরকার। ঝিলমিল কাঁধে দিয়ে সুফিয়ানকে ধাক্কা দিয়ে বলল, কি হলো, এত কি ভাবতেছ? যাও ওপরে। সুফিয়ান বিড়বিড় করে বলল, গায়ে ঢলে পড়া মহিলা, বলে উপর হলঘরের দিকে হাঁটল। হলঘরের দিকে যেতই যাচ্ছে ঘুঙুরের শব্দ তত কাছে আসছে। হলঘরে প্রবেশ করবে। চারদিক বেশ সুন্দর, সাজানো গোছানো, বেশ সুগন্ধিত ভেসে আসছে। বাইজিদের দিকে একবার চোখ তুলে তাকিয়ে দৃষ্টি সরিয়ে আদিবকে খুঁজল। আদিব পূব পাশে আসনে বসে আছে। সুফিয়ান সেদিকে যায়। আদিব দেখলো সুফিয়ানকে। রায়ানও চোখ তুলে দেখলো সুফিয়ানকে। সে হেসে উঠে দাঁড়ালো। বলল, তুই এসেছিস, ভালো হয়েছে। আয়, মজা কর, পানীয় নে, বাইজিদের রূপ ভোগ কর। সুফিয়ান নাকচ করতে তিনজন বাইজি মিলে সুফিয়ানকে টেনে নিয়ে কার্পেটের ওপর দাঁড় করিয়ে দিল। এরপর বাইজি মিলে সুফিয়ানকে ঘিরে নাচতে শুরু করলো। অন্যদিকে রায়ান, সায়েম এবং আবির বেশ আনন্দ উপভোগ করছে। মেহের তখন ছন্দে তুলে ঘুরে গিয়ে 2 গ্লাস মদ আনলো, সুফিয়ানের দিকে এগিয়ে দিল। সুফিয়ান তাদের মাঝখানে থেকে সরে যেতে চাইল, কিন্তু পারল না। মেহের কাশ্মীরা জোর করে তাকে মদ খাইয়ে দিল। 1 চামচ দেওয়ার পরই সুফিয়ান তার কথা ঝিম ধরে গেল। মেহের পুরনো খাওয়ানোর জন্য চেষ্টা করলো। সুফিয়ান সরিয়ে দিল, তার পুনরায় জোর করে খাইয়ে দিল। সুফিয়ান বাধ্য হয়ে পুরোটা খেয়ে নিল। আদিব রায়ানকে উদ্দেশ্য করে বলল, ভাই কিছু বলো, সুফিয়ান এসব খায় না, পরে নেশা হয়ে যাবে।
তুই চুপ কর, ধীরে ধীরে এসব খাওয়ার অভ্যাস হয়ে যাবে। ওকে ভালোই মানাচ্ছে সুন্দরীদের পাশে, কি বলিস? আদিব কিছু বলল না। সে অসহায়ের মতো সুফিয়ানকে দেখলো। ইতোমধ্যে নেশা ধরে গেছে সুফিয়ানকে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। ধীরে ধীরে একেবারেই সে থেমে যায় গানের সুরে, বদ্ধ হয় তবলার সুর। সুফিয়ান ঢলে পড়তেই মেহের ধরে নেয়। সুফিয়ান তার টাল সামলে নেয়। সুফিয়ান তার টাল সামলে নেয়। দৌড়ে আসে আদিব। সুফিয়ানকে ধরতে চাইলে রায়ান বলল, ওদের থেকে সরে যা, মেহের ওকে আরাম করার জন্য ঘরে নিয়ে যাক। আদিব সরে যায় বাধ্য ছেলের মতো। মেহের সুফিয়ানকে ধরে একটি ঘরে নিয়ে যায়, যার শরীরে বল শক্তি ক্রমাগত কমে গেল। মেহের তাকে খাটে শুইয়ে দেয়। ঝাপসা চোখে একবার মেহের দিকে দেখল সুফিয়ান। পরিষ্কার দেখা গেল না। মেহের ক্ষীণ দৃষ্টিতে সুফিয়ানকে দেখল। মসৃণ মুখ তার, মাথায় একটা পাগড়ি। মেহের বিছানায় হাঁটু রেখে শরীর ঝাঁপ দিল সুফিয়ানের ওপর। এরপর পাগড়িটা খুলে ফেলল। সুফিয়ান তখন নড়ে চড়ে শোয়। কিছু বলতে চাইছে। মেহের মাথা নিচু করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলতে চাইছো? সে ফিসফিস করে বলল, ফারদিনা। মেয়ের বিস্ময়ে তাকিয়ে রইল। জমিদারের মেয়ের নাম তার মুখে শুনে খানিকটা চিন্তিত হলো। সুফিয়ান পুনরায় বলল, ফারদিনা। এরপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। ফারদিনা তার ঘরের এক কোণে বসে গুনগুন করে গান গাইছিল। এমন সময় ঝিলমিল উপস্থিত হয়। ফারদিনার পাশে বসে বলল, তুই কি বাঁশিওয়ালার কথা ভাবছিস? মিথ্যা কইলে কিন্তু হইব না, আমি সবার মনের কথা টের পাই। ফারদিনা চুপচাপ। তার নীরবতায় যেন তার উত্তর। সেই বেশ রেশ টেনে ঝিলমিল বলল, তোর বাঁশিওয়ালা হলঘরে বাইজিদের সঙ্গে নাইচা মদ পান কইরা হয়তো এতক্ষণে। বাকি কথা ঝিলমিল গিলে লাজুক হাসি দিল। এসব তুই কি বলছিস? ফারদিনা হকচকিয়ে গেল। হ্যাঁ, আমি ঠিকই কইছি। শোন, তোর একটা গল্প কই। এক রাজকুমারী আর এক যোদ্ধার গল্প। তোর লগে মিলতেও পারে। কমু? তুই তোর গল্প নিয়ে থাক বলে ফারদিনা দৌড়ে হলঘরের দিকে গেল। সেখানে দুজন বাইজি বসে মুদ্রা গুনছে, সাথে দাসীরাও আছে। সে একজন দাসীকে জিজ্ঞেস করলো, সুফিয়ান কোথায়? সে ইশারায় আরাম করবার ঘরটি দেখিয়ে দেয়। ফারদিনা ছুটে গেল ঘরটির দিকে। সুফিয়ানের নিথর দেহ যেন ঘুমাচ্ছে। একজন বাইজি সুফিয়ানের পা থেকে জুতো খুলে দিচ্ছিল। দেখে রাগে গজগজ করতে করতে বলল, এই মেয়ে, তুমি ওকে স্পর্শ করছো কেন? মেহের উঠে দাঁড়ালো। ধীর পায়ে ফারদিনার সম্মুখীন হলো। তুমি নিশ্চয়ই ফারদিনা? হ্যাঁ, কিন্তু আমার নাম জানলে কিভাবে? এই গ্রামে সবাই তোমার নাম জানে। তার আগে আমিও তোমাকে দেখিনি। আর আজ দেখলাম। ওর সাথে এই ঘরে কেন? তুমি কি করছিলে তোমরা? ও এভাবে ঘুমাচ্ছে কেন? মেহের মুখে হাসি এনে বলল, ঈর্ষা হচ্ছে। কাউকে ভালোবাসা দেখলে ঈর্ষা হওয়ারই কথা। আমার প্রশ্নের জবাব তো এটা নয় বলে ফারদিনা সুফিয়ানের কাছে গেল। তার পাশে বসে মেহের খোলা চুলগুলো খোপা করতে করতে বলল, নেশাজাতীয় পানি খেয়েছিল, টাল সামলাতে পারছিল না, তাই আমি এই ঘরে এনে শুয়ে দিয়েছি। ফারদিনা কিছু বলে না। মেহের আগ বাড়িয়ে বলল, সেও কি তোমায় ভালোবাসে? হয়তো না, সেও তোমাকে ভালোবাসে। আমায় তেমনটা মনে হচ্ছে না। মুখটি ধোঁয়াশা হয়ে গেল ফারদিনার। সে নেশার ঘরে তোমার নাম বলছিল। নিশ্চয়ই তোমাকে ভালোবাসে। নেশার ঘরে তো মানুষ আবোল তাবোল বলে। এ কথা তুমি বিশ্বাস করলে? মেহের হেসে চলে গেল। পুরুষেরা নেশার ঘরে কখনো মিথ্যা কথা বলে না। সে তোমার নামে বলেছে, তার মানে সে তোমাকে খুঁজছিল। মেহের থেমে গেল। পুনরায় বলল, তোমাকে একটা গল্প বলি। তবে এটা গল্প হলেও সত্যি। প্রাচীন এক রাজকুমারী ছিল, তার প্রেম ছিল এক যোদ্ধার সাথে। এতটুকু বলতে একজন অনুচারী এসে হাজির হয়। গম্ভীর গলায় মেহেরকে লক্ষ্য করে বলে, আপনাদের এখনই এখান থেকে যেতে হবে। দিনের আলো ফুটল বিপদ। মেহের চলে যায় ফারদিনার থেকে বিদায় নিয়ে। ফারদিনা জানালার পর্দা ফাঁক দিয়ে বাইজিদের যাওয়ার পানি দেখল। তার ভেতরটা উদাস হয়ে গেল। বাইজি এবং ঝিলমিল দুজনেই কেন তাকে গল্প শোনাতে চাইল? দুজনের গল্পের শুরু কেন এক ছিল? আচ্ছা, এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর পার্ট 11। লেখিকা ডায়না ইমরোজ। লেখিকা ছোট্ট নোট লিখেছে, পর্ব ছোট হওয়ায় দুঃখিত। ছোট না, আজকের পর্বটা বেশ বড়ই ছিল। আর লেখিকাটা অসম্ভব সুন্দর। ব্যক্তিগতভাবে লেখিকার সাথে আমার কথা হয়েছে। লেখিকা এত ভালো, আমি আসলে গল্প বলার সময় লেখিকাদের পারমিশন নেই এমনিতেও। তো এই গল্পটা শুরুতে পারমিশন নিছিলাম না, তো ওনাকে সাথে কথা বললাম, উনি পারমিশন দিয়েছে এবং উনি খুবই ভালো একজন মানুষ। যাই হোক, লেখিকার লেখাও অনেক সুন্দর। দ্য সাইলেন্ট ম্যানর পার্ট 12। লেখিকা ডায়না ইমরোজ। নিস্তব্ধ রাতে ফারদিনার কিছু ভাবতে চাইল না। সুফিয়ান পড়ে পড়ে ঘুমাচ্ছে। মদের নেশা না থাকলে এতটা তীব্র ঘুম কখনোই হতো না। সুফিয়ান ফারদিনার এত কাছে, অথচ দুইজন যেন চুপচাপ। সুফিয়ান যা চাইছে ঘুমে, আর ফারদিনা চেয়েও তার সাথে গল্পগুজব করতে পারছে না। সে ঘরের মধ্যে বড্ড বিরক্ত নিয়ে পায়চারি করছে। রাত ঠিক শেষ পর্বের কাছাকাছি। ঝিলমিল উপস্থিত হলো, হাতের আঙ্গুলে ফল।
ঘরের চারিদিকে মোমবাতি আর মশাল। সুফিয়ানের মুখটি এখন সোনালি রঙের মতো জলজল করছে। ঝিলমিল তার দিকে এগিয়ে গেল। ফারদিনার উদ্দেশ্যে রং ঢং করে বলল, এই রাইতে সুযোগ হাতছাড়া করছো কেন? তারে জাগাও, এরপর চাঁদনি রাইতে ঘুরতে যাও। কি বলিস? নেশার ঘরে আছে, ডাকলেই জাগবে নাকি? আমি জামুগা। কিভাবে? হাকিমরা নেশা কাটানোর জন্য কি করে জানো না? দই ছাঁচ অথবা তেঁতুলের টক তৈরি করা জড়িবুটি, এতে নেশা কাটে। যা জলদি নিয়ে আয়। কিন্তু প্রতিটি কাজেরই পারিশ্রমিক আছে। আমিও এই কাজটার পারিশ্রমিক নিয়েই করতে চাই। উফ, কি চাস তুই? আমারে সোনার একখান আংটি দিতে হইব। দিবি? দিব, যা এখন। ঝিলমিল চলে গেল জড়িবুটি আনতে। 15 মিনিট পর হাজির হই। রাত এখন 4টার দিকে। ঝিলমিল জড়িবুটি ফারদিনার হাতে তুলে দিয়ে চেয়ারে হাঁটু ভাঁজ করে বসে মনের আনন্দে আঙ্গুর ফল খাচ্ছে। জড়িবুটির জল সুফিয়ানের মুখে চামচের সাহায্যে দেওয়া হলো। যতই ঘুমে থাকুক না কেন, হাকিমের মতে মদের নেশা কাটানোর জন্য এই জড়িবুটি যখন এক চুমুক পেয়ে যাবে, তার নেশা তখন কাটতে শুরু করে। সুফিয়ান নড়েচড়ে উঠল। ফারদিনার মুখে হাসি আসলো। জড়িবুটি পুনরায় মুখ দিল। সামনে চলে যাচ্ছে। সুফিয়ানের সেভাবে ঘুম কাটছে না। ঝিলমিল বলল, চিন্তা করিস না, তার ঘুম কাটতে যাইব। একটু ডাক, গায়ে হাত দে, উঠতে যাইব। সত্যি তাই। সুফিয়ানের চোখ মেলে চাইল। আশেপাশে সবকিছু যেন তার কাছে অচেনা মনে হলো। কোনো শত্রুতা হয়তো আক্রমণ করছে। এরকম ঘরে তো তার থাকার কথা নয়। মনে হচ্ছে দীর্ঘদিন পর তার হুঁশ ফিরেছে। তুমি এখানে? সুফিয়ান ঘুম ঘুম চোখে প্রশ্ন ছুঁল। আমি এখানে না, তুমি এখানে কিভাবে এলাম? এ ঘরে এসেছো মদের ঘরে। তার আগের কথা আমি বলতে পারবো না। সুফিয়ানের মনে পড়ল পাঁচুর কথা। ও নিখোঁজ। ওর জন্যই আদিবের সাথে আলাপ করার জন্য এখানে এসেছে। এরপর বাইজিদের চক্করে পড়েছিল। সময় এখন 4:30। সুফিয়ানকে হাতে মুখে জল দেওয়ার জন্য ঝিলমিল এক হাঁড়ি জল নিয়ে আসলো। সুফিয়ানের মুখে জল ঝাপটা দিল। এখন বেশ সতেজ লাগছে তার। মদ্যপান সে আগে কখনো করেনি। হঠাৎ মদ্যপানের জন্য সে বেঘরে ঘুমিয়ে পড়ল। আমি বাড়ি যাব, আগামীকাল আসবো। একটা কাজে এসেছিলাম। এত রাতে কেন যাবে? বিপদে পড়ে যাবে। ফারদিনা বলল, হোক, ঘুম যখন ভেঙে গেছে আর এই দেয়ালের মাঝে ঘুম হবে না। আমার পর্যাপ্ত ঘুম দরকার। তার চেয়ে বলো, চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। যাবে? এত রাতে? ভয় পাচ্ছ? বলে ফারদিনা হেসে উঠল। বললাম তো আমি ভয় পাই না। তোমাকে নিয়ে ভয় কেন? কলঙ্ক লাগবে, পাপ হবে। সুফিয়ান কোনোভাবেই যেন যেতে রাজি হলো না। ঝিলমিল তখন মায়ের দিকে এগিয়ে গেল। গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, যাকে বাদ দে। তোর মামাতো ভাই শুনছি আগামীকাল আসবে। তার সাথেই রাইতে ঘোরার ইচ্ছাটা পূরণ করবি। চলো। সুফিয়ান রাজি হলো। জমিদার বাড়ির পেছনে পথ ধরে দুজন বাইরে বের হচ্ছে। চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। যে পাথরে এগোচ্ছে সে পাথরের ধানের সারি। বাতাসে দুলে ওরা যেন চাঁদনির রাতে উপভোগ করছে। ধানের মাঠ, এর চারপাশে বড় বড় গাছের সারি। নির্জন এরকম একটি রাত ফারদিনার আগে উপভোগ করেনি, আজ করেছে। ভীষণ আনন্দ হচ্ছে তার। চোখ তুলে একবার সুফিয়ানের দিকে তাকালো। তোমার ভালো লাগছে না? লাগছে। তোমার জন্য একটা জিনিস এনেছি, দিব? দাও। ফারদিনা সিগারেট বের করে দিল। সুফিয়ান হাত বাড়িয়ে নিল। ধরাবো কিভাবে? লুসিফার ম্যাচ এনেছি। আমি ধরিয়ে দেই? দাও। আমি দেখব তোমার সিগারেটের ধোঁয়া কোন দিকে উড়ে যায়। এতে কি হবে? তোমার সিগারেটের ধোঁয়া যদি আমার দিকে আসে তবে ধরে নেব তুমি কাউকে ভালোবাসো। এটা অযৌক্তিক। আর ধোঁয়া তোমার দিকে যাবে না। সুফিয়ান ধোঁয়া ছাড়লো আর ধোঁয়া ফারদিনার দিকে উড়ে গেল। সে হেসে ফেলল। তার হাসি দেখে সুফিয়ান নিজেও মৃদু হাসলো। আমি বলছিলাম না আমি বুঝে ফেলবো। সুফিয়ান হাসলো, কিছুটা বলল না। ফারদিনও চুপচাপ। আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে। কুয়াশা পড়ছে। ঠান্ডার গতি শক্তি যেন বেড়ে গেল। ধানের মাঠ পেরিয়ে একটা বড় গাছ দেখল, যার শেকড়গুলো চারিদিকে গোল হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা দুজন সেখানে বসলো। সুফিয়ান প্রথম ফারদিনার ডান দিকে ঘুরে বসে, ঘুরে আবার ডান দিকে বসলো। এপাশে এলে কেন? ওপাশ থেকে সিগারেটের ধোঁয়া তোমার নাকে আসতো, অসুবিধা হতো। আমার তো বেশ ভালোই লাগছে। গল্প শুনবে? শুনবো। কোন গল্প? বাস্তব গল্প। এক ছিল রাজকুমারী, ভারী সুন্দরী। তার রূপে সবাই মুগ্ধ হতো। সে চঞ্চল এবং রাগী ছিল। খুব সহজে রাগ দেখাতো না। 7 ভাইয়ের এক বোন ছিল। তার মা ছিল না, ছিল দুধমা। মা আগেই মারা যায়। রাজকুমারী ছিল 7 ভাই ও তার বাবার ভীষণ আদরের। সুফিয়ান থামলো। সিগারেট শেষ পর্যায়ে। তারপরে কি হলো? রাজকুমারী এক সাধারণ প্রজার প্রেমে পড়ে। প্রজা ছিল সুদর্শন পুরুষ, যার রাগ, তেজ, আত্মসম্মানবোধ ভারী কঠোর ছিল। তারপরে কি হলো? রাজকুমারী তার ভালোবাসার কথা প্রকাশ করলে প্রজা রাজি হয়। এভাবে কিছুদিন
সব কিছু ভালোভাবে চললেও হঠাৎ একদিন রাজকুমারী অসুস্থ হয়ে পড়ে। সুফিয়ান থেমে গেল, তার চোখের কর্নিশে থেকে আবছা কারো ছোঁয়া দেখতে পেল। গল্পটা অসমাপ্ত থাকলো। রাত এখন শেষের দিকে। সুফিয়ান ফারদিনাকে চুপ থাকতে ইঙ্গিত দিয়েছে। নিজের পেছন দিয়ে গামছাটা পেছনের দিকে খুঁজতে শুরু করলো, আবছা ছায়ে আলোকে। ওরা ছায়া না, চারটে মানুষ। সুফিয়ানকে দেখে একজন দৌড়ে পালালো, আর একজন দৌড়ের জন্য প্রস্তুতি হলো। বাকি দুইজন সুফিয়ানকে ধরে ফেললো। ওরা দুজন কাপা কাপা গলায় মাফ চাইছে। আমাদের কিছু করো না, আর এরকম কিছু করবো না। ওরা কি বলতে চাইছে সুফিয়ান বুঝতে পারল না। প্রশ্ন করলো, কি করবি না? এখন লুকিয়ে আছিস কেন? আমাদের চুপচাপ দেখছিলি কেন? ওরা দুজন দুজনের দিকে দেখলো। হঠাৎ ভারী, কণ্ঠটা ভারী, দেহ ভারী, চুলগুলো বড় বড়, মনে হচ্ছে অনেক দিন কাটে না। কণ্ঠে ধরা গেল বয়সের আনুমানিক 40। জবাব দে। আমরা চোর, গরু চোর। আজ রাইতে একটা গরু চুরি করতে পারি নাই, তাই তালুকদার বাড়ির দিকে যাইতেছিলাম, এমন সময় আপনাদের দেখি। ফারদিনা হেসে বলল, তোমরা সত্যিই চোর? তাহলে আমি তোমাদের গরু চুরি করতে সাহায্য করব? এগুলো কি বলছো? তুমি সাহায্য করবে মানে? সুফিয়ান জিজ্ঞেস করলো। কারণ আমাদের খামার থেকে কিভাবে গরু চুরি করা হয় সেটা আমি ভালোভাবেই জানবো, তাই না? চোর দুটো নিজেদের মধ্যে ফিসফিসিয়ে বলল, জমিদারের মেয়ে কি আতপাগলা? অপরজন বলল, মনে হয় পুরোটাই পাগল। সুফিয়ান ফারদিনার কথা উপেক্ষা করে চোর দুটোকে বলল, চুরি করার অন্যায় জানিস তো? বল, এখন পর্যন্ত কতগুলো গুড়ি চুরি করেছিস? আমি কিন্তু তোদের চিনে ফেলেছি। সত্যি না বলে কিন্তু কালই রশিদ তালুকদারের কাছে সব সত্যি বলে দেব। এরকমটা করেন না। এখন পর্যন্ত 30টার উপরে গরু চুরি করছি, সব বিক্রি করে টাকা খরচ করে ফেলেছি। আচ্ছা সরি, আমি খুব হাসছি কারণ মজা লাগছে। এই গল্পটা প্রথম পর্ব থেকে এত সিরিয়াস, হাসির কিছু পাই নাই, তা এখন পড়ছি এটুকু পার্ট আমার খুব হাসি পাচ্ছে। সুফিয়ান ওদের কলার ছেড়ে দিল, গাছের শেকড়ের উপর বসলো। ওদেরও বসতে বলল। ওরা হাট ভাঁজ করে বসলো। সুফিয়ান দৃঢ়কণ্ঠে বলল, চুরি করার মানে অন্যের হক ছিনিয়ে নেওয়া। সব পাপের মধ্যে এটাও অন্যতম পাপ। এখন পর্যন্ত অনেকের হক মেরে খেয়েছিস। আমি তোদের সত্য বলবো না, এটা শর্তে। আমি তোদের সত্য বলবো না, একটা শর্তে। কি শর্ত? তোরা আর চুরি করবি না, হালাল পথে চলবি, ধর্মকর্ম পালন করা হয়। দুজনে একসাথে দুই ধরনের জবাব দিল। একজন বলল হয়, অন্যজন বলল না। সুফিয়ান না ধরে নিল। ধর্মকর্ম পালন করতে হবে, চুরি ছেড়ে দিতে হবে, কিন্তু আমরা খাবো কি করে? কৃষিকাজ করে। আমাদের সাধারণ মানুষের জন্য কৃষিকাজ রয়েছে। কৃষিকাজের জন্য জমি দরকার, নিজেদের না হলেও বর্গা দরকার। কে দিবে জমি? কার জমিতে ফসল ফলাবো? আমি দিব। তোরা আমার সাথে কাজ করবি? ওরা ভেবে জবাব দিল, করব। তোদের সাথে যে দুজন ছিল ওদেরও আগামীকাল নিয়ে আসবি আমার বাড়িতে। নিয়ে আসবি তো? আসবো। তোদের বাড়িঘর আমি চিনি, তোরাই যে চোর তা জানতাম না। এখন বল তোদের নাম কি? ওরা এভাবে বলল, আমাদের নাম বদরুল কালাই। অপরজন বলল, হাবলু লাঠিয়াল। লাঠিয়াল? সুফিয়ান নিচু স্বরে বলল, আগে আমি লাঠিয়ালি দলে ছিলাম, সময় এখন আমায় গরু চোর বানিয়ে দিয়েছে। অসাধারণ। সুফিয়ান হাঁপ ছেড়ে বলল। সাধারণ বলায় হাবলু দাঁত বের করে হিচ করে হেসে উঠল। হাসছিস কেন? ওই যে আপনি অসাধারণ বললেন। তোদের পূর্ব পরিচয় শুনে অবাক হলাম। যাগ্গে, বেলার কাছাকাছি সময়। আজ চলে যা। আগামীকাল তোরা 4 জন আমার বাড়িতে আসবি, মনে থাকবে? থাকবে। ওরা চলে যায়। ফারদিনা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। এতক্ষণ পরে সব মুখ খোলার সময় হলে যেন তার। কিছু বলার আগেই সুফিয়ান বলল, তুমি ওদের চুরি করার জন্য উস্কানি দিচ্ছিলে কেন? ওরা যদি আজ গরু চুরি করতো, আগামীকাল সেসব নিয়ে ভাইদের ব্যস্ত থাকতো। কিছুদিন হয় চুরি নিয়ে অভিযোগ আসছে, তারা এসব নিয়ে ব্যস্ত থাকতো, আর আমি এদিকে তোমার সাথে সময় কাটাতে পারতাম। ভালো হতো না? মোটেই না, বলে সে হাঁটা শুরু করলো তালুকদার বাড়ির দিকে। কেন? ভাগিসোরা আজকে আমার কাছে ধরা পড়েছে। যদি তোমার ভাইদের কাছে ধরা পড়তো তাহলে আস্ত রাখতো না। তাহলে তুমি ওদের ছেড়ে দিলে কেন? প্রতিটা মানুষেরই ভালো হওয়ার একটা সুযোগ দিতে হয়। ওদেরও দিয়ে দেখি। ওরা কখনোই আসবে না তোমার কাছে, আর চুরি করাও বন্ধ করবে না। তুমি কি ওদের সত্যিই চেনো? না। তাহলে মিথ্যা বললে কেন? ওদের চিনে ফেলেছি বলছি দেখে ওরা ভয় পেয়েছে। আগামীকাল নিশ্চিত আসবে। আমি নিশ্চিত আসবে না। আসলে কি তোমার খেতে কাজ দিবে? দেব। ওরা তোমাকে ঠকাবে, দেখা যাক। বলতে বলতে তালুকদার বাড়ির পেছনে চলে আসে তারা দুজন। সুফিয়ান ফারদিনার দিকে চেয়ে বলল, সারা রাত ঘুম হয়নি, এখন গিয়ে বিশ্রাম নাও। তুমি চলে যাবে? যেতে তো হবেই। আবার কবে দেখা হবে আমাদের? এভাবে বলছো, আমি যেন বিদেশ থাকি। আমি আসবো আদিব ভাইয়ের সাথে কথা বলতে। সুফিয়ান চলে যেতেই ফারদিনা দাঁড় করিয়ে দেয়। শোনো, কিছু বলবে? অন্যদিন
বলে ফারদিনার প্রাচীরের ছোট্ট দরজার থেকে ভেতরে প্রবেশ করতেই সুফিয়ান শোনো বলে দাঁড় করিয়ে দিল। ফারদিনা ঠোঁট ফাঁক করে হাসি এনে বলল, কিছু বলবে? জড়িবুটি দিয়ে মদের নেশা কাটানোর জন্য ধন্যবাদ। আজ রোববার, চৌরাঙ্গি হাটবাজার বসেছে। রশিদ তালুকদার শহর থেকে ফিরেছেন। বাড়ির বিশ্বস্ত কাজের লোক কুদ্দুস। রশিদের কাছে নামটা বেশ বড় মনে হয়, তাই সে ছোট করে কালু ডাকে। দেখতে শুনতে কালো, উচ্চতা তার ফুট 10 ইঞ্চির মতো। উচ্চতা তার 4 ফুট 10 ইঞ্চির মতো। ওকে কিছু টাকা এবং বাজারের ফর্দ ধরিয়ে দিয়েছে। তাজা মাছ, মাংস, সবজি সবকিছু আনতে বলেছে। কালু, তোর বাজার এর আগের বার ভুল ছিল ওজনে। 500 গ্রাম আলু কম ছিল, কিন্তু টাকাও পাইনি। টাকা তুই মেরে দিয়েছিস। 0.5 পয়সা টাকা মেরেছিস কিনা? মেরেছি। এর জন্য শাস্তি দরকার কিনা? দরকার। রশিদ সিগারেট ফুঁকল, কিছু টাকা কুদ্দুসের দিকে এগিয়ে দিল। এখন আমি যাব? আমি না থাকাকালীন কেউ এসেছিল। কে এসেছিল বলিসনি তো? ডাকরানার। কে চিঠি পাঠিয়েছে? একজন দারোগা। কই দে দেখি। আপনারে না পড়াই ভালো, খারাপ লাগবো। রশিদ রেগে গেলেন। দে বলছি। কুদ্দুস চিঠি দিল। রশিদ মিনিট 5 ধরে চিঠি পড়ল। পড়া শেষে মৃদু হাসল। কি বুঝলেন পড়ে? কুদ্দুস জিজ্ঞাসা করলো। যা বুঝলাম, দারোগার নিব কলমের কালির অভাব, সাথে 7টা বানান ভুল। বলে হেসে উঠল। আপনাকে তো আজে বাজে কথা বলল উনি। জমিদার ঠিকমতো ইদানিং পালন করছেন না, আর আপনি হাসছেন। শোন কালো, জীবনের প্রতিটা মুহূর্তে বেশি বেশি হাসতে হয়। খারাপ সময় একটু বেশি হাসতে হয়। এতে কি হয় জানিস? আপনি বললে জানবো। মন সতেজ হয়। যা 1 কাপ চা নিয়ে আয়। বাজারে যেতে দেরি হবে না? হবে না। আগে বাজার না আপনি। কুদ্দুস জানে রশিদের কথার পাল্লায় পড়লে শেষ। চা নিয়ে আর আসছে কুদ্দুস। চা হাতে নিয়ে চুমুক দিল রশিদ। কুদ্দুস বলল, এখন আমি যাই। আগে আমি চা পান করি। চায়ে ভুল থাকতে পারে। চায়ে ভুল থাকে। চায়ে চিনি, মশলা, চা পাতা ঠিকঠাক আছে কিনা দেখা উচিত। নয়তো অতিথি যখন আসবে তাদের যদি এভাবে ভুলভাল দিস, তখন তারা অসন্তুষ্ট হবে। হবে কিনা? হবে। চা ঠিক আছে, এখন যা বাজারে। সুফিয়ান ঘরের সামনে বসে বসে লিখছে। পাশেই 1 কাপ চা, পরনে হালকা ধূসর রঙের ফতুয়া এবং পাজামা। শীত ঠেকাতে শাল পরেছে। ফারদিনা এবং ঝিলমিল তার বাড়ির উপস্থিত হয়। ফারদিনা আজ পরেছে লাল রঙের মসলিন শাড়ি, কপালে কালো ছোট্ট টিপ, চুল একপাশে রেখে বেনুনি করা। সুফিয়ান তাদের দেখে লেখা বন্ধ করলো, খাতা পাশে রেখে দিল। তোমরা সকাল সকাল এখানে? ফারদিনা জবাব দিল, সুযোগ পেয়েছি তাই চলে আসছি। আব্বা আজকে আসছেন? ভাইয়েরা তার সাথে ব্যস্ত। এখানে কেন এলো? তোমার চোরগুলো এনেছে কিনা দেখতে আসলাম। এসেছে। আসলে তো দেখতেই। আমি নিশ্চিত ওরা আসবে না, তোমাকে ধোকা দিয়ে গতকাল পালিয়েছে। বলে ফারদিনা মাটির বারান্দায় বসে। আমি কখনো হারি না। ওই যে ওরা এসেছে। ফারদিনা চোখ তুলে দেখল বদরু হাবুকে দেখে যাচ্ছে, সাথে আরও 2 জন। সুফিয়ান মসৃণ হাসে। ওরা এসে দাঁড়ায় তাদের সামনে। পরনে 4 জনের সাদা লুঙ্গি, সাদা আর সাদা নেই, ময়লায় জমে কালচে হয়ে গেছে। গায়ে পুরাতন ফতুয়া, চুল দাড়িতে ভরপুর। সুফিয়ান একটা পাটি দিল। ওরা 4 জন পাটিতে বসে। সুফিয়ান বলল, তোরা আমার সম্মান রক্ষা করেছিস। তোরা চোর, কিন্তু বয়সে আমরা আর আমার থেকে বড়। আমি তাদের তুই ডাকছি। যেদিন ভালো কোনো কাজ করতে পারবি ওই দিন তুমি বলবো, বুঝছিস? বুঝেছি, বদরু বলল। চুরি বাটপারি এসব অন্যায়। আজ থেকে এসব বন্ধ। তোদের আমি আজ কাজ দেব। ফসল চাষ করবি তো? করব। হাবলু বলল, এবার বল তোরা 4 জন মিলে কিভাবে গরু চুরি করতি? বদরু নিজের দলের দিকে চেয়ে নিল। এরপর বলল, লাল মিয়া আমার পেছনে বসা। ওর কাজ ছিল রাতে সবার বাড়ির আনাচে কানাচে দেখে রাখা। সোলেমান, যার গরুর ব্যবসা করত, তাদের সাথে ভালো বন্ধুত্ব করত, তাদের ঠিকানা জানত। হাবলু আর আমি গরু চুরি করতাম। চুরির রাতে আমরা একসাথেই থাকতাম। চুরির পর দিন নদীর ধরে গরুগুলো শহরে নিয়ে বিক্রি করতাম। তোদের কৌশলে আমার ভালো লেগেছে। এতটুকু বলে থামতেই ফারদিনা বলল, শোনো, তুমি তোমার বৈঠক শেষ করো, আমি রাতের অপেক্ষায় থাকবো। ফারদিনার কথা শুনে হাবলু আর বদরু কানাফুসো করে দিল। মেয়েটা সত্যিই পাগল। কথাটি সোলেমানের শুনে খিলখিল করে হেসে উঠল। হাসলি কেন? সুফিয়ান প্রশ্ন করলো। ততক্ষণে ফারদিনাও ঝিলমিল চলে যায়। ওরা চুপচাপ রইল। শোন, তোদের কাজ আমি ভাগ ভাগ করে দেব। আগে বলুন, বদরু বলল।
সোলেমান তার কাজ হচ্ছে সন্ধ্যা থেকে ভোর 6টা পর্যন্ত পুরো গ্রাম ঘুরে দেখা। গ্রাম ঘুরে দেখার কি আছে বলে আবার হেসে উঠল সোলেমান। নজরে রাখতে হবে এবং কোথায় কি ঘটছে সে ব্যাপারে আমাকে খবর দিতে হবে। এক কথায় গোয়েন্দার মতো। পারবি? পারবো। তাদের বৈঠকের মাঝে মজিদ মিয়া উপস্থিত হয়, কাঁধে গামছা, চোখে মুখে আতঙ্কের ছাপ। সুফিয়ান, শুনছো? কি হয়েছে চাচা? শামসুলের পোলাটা আজ সকালে পাওয়া গেছে। ভালো সংবাদ। কোথায় ছিল? কি অবস্থায় পাচুর? বাইচা থাকলে তো ভালো থাকতো, কেউ মাইরা ফালাইছে। কি হয়েছে? শরীরে এক ফোঁটা রক্ত নাই, মুন্ডু আলাদা। আচ্ছা, এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর পার্ট 12, লেখিকা ডায়না ইমরোজ। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম জান্নাত। গল্পের বাকি পর্বগুলো দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন। আর আরেকটা কথা, আমার চ্যানেলে যারা ভিডিও দেখে তাদের 80% মানুষ সাবস্ক্রাইবার না। তাই আপনারা যারা আমার গল্পগুলো শুনছেন, ভালো লাগছে, তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি সচরাচর সাবস্ক্রাইবের কথা বলি না, তারপরেও এটা দেখে খুব খারাপ লেগেছে। তাই আপনাদের যদি আমার গল্প বলা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আসছি। আল্লাহ হাফিজ।